হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। তোমরা দেখছো লক্ষ্যভেদ। চলছে আমাদের পরমাণুর গঠন ক্লাস 11 সেমিস্টার 1। তো আজকে আমরা পরমাণুর গঠনের নিউমেরিক্যাল মানে অঙ্ক প্র্যাকটিস করব। আমাদের তো এমনিতে পরমাণু গঠনের ম্যাক্সিমাম এরিয়া শেষ হয়ে গেছে, অঙ্কের এরিয়াগুলো শেষ হয়ে গেছে। তো অঙ্ক শুরু করার আগে একবার টপিকগুলো তোমাদের জাস্ট কুইকলি বলে দিচ্ছি এবং তার মধ্যে অঙ্কের জন্য কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেটাও বলে দিচ্ছি। একদম শুরুতেই আছে আমাদের ক্যাথোড রশ্মি, অ্যানোড রশ্মি, ক্যাথোড রে, অ্যানোড রে এবং সেখান থেকে থমসনস প্লাম পুডিং মডেল। এখান থেকে কোনো অঙ্কের ব্যাপার নেই। তারপরে আছে রাদারফোর্ডের গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, স্বর্ণপাতের যে এক্সপেরিমেন্ট, এবং সেখান থেকে আসছে নিউক্লিয়ার শেল মডেল। এখানেও অঙ্কের কোনো ব্যাপার নেই। তারপরে অঙ্কের ব্যাপার শুরু হচ্ছে, সেটা কি? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেখানে সি ইকুয়াল টু নিউ ল্যামডা, এই ফর্মুলা নিউ বার ইকুয়াল টু 1 বাই ল্যামডা, সি ইকুয়াল টু নিউ ল্যামডা, নিউ বার ইকুয়াল টু 1 বাই ল্যামডা, এই রিলেটেড তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি, ওয়েভলেংথ, তরঙ্গ দৈর্ঘ্য, লাইটের গতিবেগ, এইগুলো থেকে অঙ্কের জায়গা তৈরি হচ্ছে। তারপরে আসছে আমরা লাইটের ডুয়াল নেচার সম্পর্কে জানতে পারছি, ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া, অঙ্কের একটা ইম্পর্টেন্ট এরিয়া, যেখানে হচ্ছে যে ফোটনটা এলো সেই ফোটনটার এইচ নিউ যে শক্তি, সেই শক্তিটা দুটো পার্টে ইউজ হয়। একটা পার্টের শক্তি মেটাল থেকে ইলেকট্রনটাকে বের করতে ইউজ হয়, যেটাকে আমরা ওয়ার্ক ফাংশন বা এইচ নিউ জিরো বলে থাকি, যেখানে নিউ জিরোটা হচ্ছে সূচনা কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। আর তারপরে অতিরিক্ত এনার্জি রয়ে গেলে ইলেকট্রনটা গতিশক্তি পায়, কাইনেটিক এনার্জি পায় হাফ এমভি স্কয়ার। এটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। আশা করছি এগুলো মাথায় ঢুকে যাচ্ছে। তো দেন আমাদের ছিল হচ্ছে কি, এটা হয়ে গেলে আমাদের হচ্ছে অঙ্কের নেক্সট জায়গাটা হচ্ছে বোরস থিওরি, প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি, প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি, ই ইকুয়াল টু এইচ নিউ। প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি, যেখানে ফর্মুলা হচ্ছে ই ইকুয়াল টু এইচ নিউ। লাইটের দুই রকম নেচার আছে, ওয়েভ নেচার ও পার্টিকেল নেচার। ই ইকুয়াল টু এইচ নিউ ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা ইকুয়াল টু এইচসি নিউ বার। তারপরে বোরস থিওরি, বোরস থিওরি কমপ্লিটলি অঙ্কের জায়গা। বোরস থিওরিতে রেডিয়াসের এক্সপ্রেশন, বোরস থিওরিতে এনার্জি এক্সপ্রেশনস, পুরোপুরি অঙ্কের জায়গা বোরস থিওরি। হাইড্রোজেনের বর্ণালী, হাইড্রোজেন যে স্পেকট্রাম আছে, লাইমান সিরিজ, বামার সিরিজ, প্রাশন সিরিজ, রিডবার্গ ইকুয়েশন, সবই অঙ্কের জায়গা পুরোপুরি হবে। তারপরে কি আসছে? ডি ব্রগলি ইকুয়েশন, অল্প স্বল্প অঙ্কের জায়গা সেখানেও আছে। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, অল্প স্বল্প অঙ্কের জায়গা সেখানেও আছে। ব্যাস, এরপরে আর অঙ্কের জায়গা নেই। কিন্তু আমাদের টপিক কি আছে? শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন আছে, প্রবাবিলিটি ডেনসিটি আছে, অরবিটালের কনসেপ্ট আছে, সেখান থেকে আমাদের কোয়ান্টাম নাম্বার আছে, এবং কোয়ান্টাম নাম্বারের পরে ইলেকট্রনিক কনফিগারেশন আছে। কিন্তু এগুলো তো অঙ্কের জায়গা কিছু নেই। অঙ্কের জায়গা হাইজেনবার্গের নীতিতে শেষ হচ্ছে। ঠিক আছে, তো আজকে আমরা তাহলে চলো অঙ্কের টপিকগুলো নিয়ে শুরু করি। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মাধ্যমে। কি বলছে প্রথম অঙ্কটা দেখো, করার চেষ্টা করো আমার সঙ্গে সঙ্গে। দেখো কি বলছে, অল ইন্ডিয়া রেডিও স্টেশনের বিবিধ ভারতী বিভাগের অনুষ্ঠান 1368 কিলোহার্টজ কম্পাঙ্কে সম্প্রচারিত হলে প্রেরক যন্ত্র থেকে নির্গত তড়িৎচুম্বকীয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। খুবই সহজ কোয়েশ্চেন, ক্যালকুলেশনস গুলো নিজেরা করবে, কেমন করে করতে হবে শুধু সেটুকু দেখিয়ে দিচ্ছি। গুণ ভাগ যোগ বিয়োগের মধ্যে আমি ঢুকবো না, প্রথমেই ক্লাসে বলে রাখছি। যেগুলো ক্লাস 5, 6, 7, 8 লেভেলের গুণ ভাগ যোগ বিয়োগ, মানে ওই দশমিকের যোগ বিয়োগ, গুণ ভাগ, ডেসিমেল প্লেস গুলো নিয়ে একটু কমপ্লিকেটেড মাল্টিপ্লিকেশন, একটু কমপ্লিকেটেড গুণ যেগুলো আছে, এই সমস্ত ব্যাপারে কিন্তু আমি ঢুকবো না। প্রথমেই বলে রাখলাম ওই ক্যালকুলেশনস গুলো নিজেকে করতে হবে, যেগুলো একটু কমপ্লিকেটেড, একটু ভগ্নাংশ আছে, ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশনের বড় বড় সংখ্যার ভাগ আছে, ডিভিশনস, তো সেগুলো নিজেকে করতে হবে, সেগুলোতে আমি এখন ঢুকবো না। তো আমরা তাহলে দেখে নিই, সি ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে নিউ ল্যামডা, আমরা জানি। তাহলে এখান থেকে ল্যামডা বের করতে বলেছে, ল্যামডা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে সি বাই নিউ। সিটা হচ্ছে কি? সিটা হচ্ছে আলোর দৈর্ঘ্য, আলোর বেগ। আলোর বেগ হচ্ছে সি হচ্ছে কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর নিউটা কত বলে দিয়েছে? নিউটা কিলো হার্টজে বলেছে, তাই তো? কিলো হার্টজকে আমাকে হার্টজে নিয়ে আসতে হবে। তো নিউটা তাহলে কত লিখবো? নিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 1368 কিলো হার্টজ, মানে দাঁড়াবে হচ্ছে 1368 × 10⁻³ হার্টজ। তাহলে 1368 × 10⁻³ সেকেন্ড ইনভার্স। হার্টজ মানে কিন্তু সেকেন্ড ইনভার্স, ঠিক আছে? 1368 × 10⁻³ সেকেন্ড ইনভার্স। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে নেবে, কাটাকাটি করে নেবে, যা হবে হবে। একটু সিম্পলিফাই করে দিতে পারি, 3/1368 ইনটু, আচ্ছা এটা কাটাকাটি হবে মনে হচ্ছে, 3 4 12, 1 6, 3 5 15, 3 5 15, 1 8, 3 6 18, 1/456 হচ্ছে। এরপরে বাকি সিম্পলিফিকেশন নিজে করবে। 1/456 ইনটু এটা হয়ে গেল হচ্ছে 10⁵। আচ্ছা ইউনিট কি হবে? ইউনিট হবে হচ্ছে মিটার, ল্যামডার ইউনিট হবে হচ্ছে মিটার।
সো এবার এটাকে বাকি সিম্পলিফিকেশন নিজে করে নেবে। এটা কাটলে হচ্ছে 10 টু দি পাওয়ার 5, এটা কাটলে হচ্ছে 1/456। সো দিস শুড বি ইওর আনসার। ওকে, চলো পরেরটায় চলে যাচ্ছি। ক্যালকুলেশন গুলো করে নিতে পারবে আশা করছি, সমস্ত ভাগ গুণ যোগ বিয়োগ করে ক্লাসে সময় নষ্ট করছি না। আচ্ছা, একটি ধাতুর ক্ষেত্রে সূচনা কম্পাঙ্ক মানে কি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, যেটা হচ্ছে মিনিমাম এনার্জি বা মিনিমাম ফ্রিকোয়েন্সি, যেটার ফোটন পড়লে তবেই গিয়ে ধাতু থেকে ইলেকট্রন বেরোবে। অর্থাৎ ধাতু থেকে ইলেকট্রন বের করতে গেলে একটা মিনিমাম ফ্রিকোয়েন্সির বা মিনিমাম কম্পাঙ্কের ফোটন আসতে হবে। সেই মিনিমাম কম্পাঙ্কের বা ফ্রিকোয়েন্সির ফোটনটাই হচ্ছে নিউ জিরো। সো নিউ জিরো হচ্ছে, অর্থাৎ আমাকে বলে দিয়েছে নিউ জিরো মানে হচ্ছে আমরা এইচ নিউ জিরো পেয়ে যাবো। আচ্ছা, নিউ জিরো বলে দিয়েছে ওই ধাতুর উপরে কম্পাঙ্ক বিশিষ্ট বিকিরণ আপতিত হলে নির্গত ইলেকট্রনের গতিশক্তি কত। ক্লিয়ারলি বুঝতে পারছি এটা ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া, ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়ার। তো প্রবলেমটা যাওয়ার আগে একবার কনসেপ্টটাতে ছোট্ট করে চোখ বুলিয়ে নিয়ে, এই ধরো কোনো ধাতু আছে, ধাতুর উপরে কি এসে পড়ে আমরা জানি, ধাতুর উপরে ফোটন এসে পড়ে। ফোটনের শক্তি হচ্ছে এইচ নিউ। এই এইচ নিউ শক্তি পড়লে এখান থেকে ইলেকট্রনটা বেরোয় এবং সেই ইলেকট্রনের গতিশক্তি দেখতে পাওয়া যায়, তাই তো ইলেকট্রনের গতিশক্তি তৈরি হয়। তাহলে ইলেকট্রনটাকে বের করতে কত এনার্জি লাগে সেটাকেই বলা হয় ওয়ার্ক ফাংশন WH নিউ জিরো। এই হচ্ছে তিনটে সিচুয়েশন। ফোটন এসে পড়েছে, ওই ফোটনের শক্তি দুটো ভাগে ভাগ হয়ে যায়। এই ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের ক্যাপচার থেকে বের করার জন্য যে শক্তিটা দরকার হয় তাকে বলে ওয়ার্ক ফাংশন H নিউ জিরো, যেখানে নিউ জিরোটা হচ্ছে সূচনা কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। আর ইলেকট্রনটা গতিশক্তি নিয়ে বেরিয়ে গেলে কাইনেটিক এনার্জি পাওয়া যায়, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি তৈরি হয়। তার মানে শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী যদি চলি, ল অফ কনজারভেশন অফ এনার্জি, তাহলে বলতে পারি যে ফোটনটা এলো তার যে এনার্জি সেটা হচ্ছে ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের ক্যাপচার থেকে বের করে আনতে যে এনার্জি লাগে এইচ নিউ জিরো বা ওয়ার্ক ফাংশন সেটা, প্লাস ইলেকট্রনটা যে গতিশক্তি পায় সেটা, এই দুজনের সমষ্টির সঙ্গে সমান, এই দুজনের সামেশনের সঙ্গে সমান। অর্থাৎ ইলেকট্রনটা বের করে আনতে যতটা শক্তি লাগলো আর বেরিয়ে আসার পরে ইলেকট্রনটা যতটা কাইনেটিক এনার্জি বা গতিশক্তি পেল, তাদের সঙ্গে সমানই হচ্ছে ফোটনটার শক্তি। তবেই গিয়ে ইলেকট্রনটা বেরিয়েছে এবং কাইনেটিক এনার্জি পেয়েছে, এটাই ফটো ইলেকট্রিক এফেক্ট। তো আমরা এখান থেকে কি করি, কাইনেটিক এনার্জি বের করতে বলেছে। কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো। এইচ কমন নিলাম, নিউ মাইনাস নিউ জিরো, এইচ এর ভ্যালু পুট করছি। এইচ এর ভ্যালু হচ্ছে 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড এসআই ইউনিটে, ঠিক আছে। আর নিউ কত, নিউ বলে দিয়েছে এই যে এই কম্পাঙ্কের ফোটন এসেছে, দ্যাট ইজ কম্পাঙ্কটা কত 1.2 ইনটু 10 টু দি পাওয়ার 15 মাইনাস নিউ জিরো কত, নিউ জিরো বলেছে 7.0 ইনটু 10 টু দি পাওয়ার 14। আচ্ছা, তাহলে নিউ জিরো যদি হয় 7.0 ইনটু 10 টু দি পাওয়ার 14, তাহলে তাকে আমরা 10 টু দি পাওয়ার 15 এ নিয়ে যাচ্ছি, 0.7 ইনটু 10 টু দি পাওয়ার 15, দুটোই 10 টু দি পাওয়ার 15 থাকলে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে, ঠিক আছে। সেকেন্ড ইনভার্স, তাহলে এটাও হয়ে গেল 0.7 ইনটু 10 টু দি পাওয়ার 15। ওকে, 10 টু দি পাওয়ার 15 কেও কমন নিয়ে নাও, 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইনটু 10 টু দি পাওয়ার 15 কমন নাও, তাহলে পড়ে থাকছে 1.2 মাইনাস 0.7, যেটা হচ্ছে কিনা 0.5। 6.626 ইনটু 10 টু দি পাওয়ার, এটা কত হয়ে গেল, এটা ক্যালকুলেট করে হয়ে গেল মাইনাস 19 ইনটু 0.5, 0.5 মানে হাফ, 6.626 এর হাফ করে নাও, 6.626 এর হাফ হচ্ছে 3.313 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 তোমার হচ্ছে জুল। এটাই হচ্ছে ফাইনাল আনসার। দেখো ক্যালকুলেশন ছাড়াই, ক্যালকুলেটর ছাড়াই প্রবলেম সলভ হয়ে যেতে পারে যদি একটু মাথা লাগিয়ে প্রবলেম সলভ করো, ঠিক আছে। তো ক্লিয়ারলি কিছুই না, নিউ আর নিউ জিরো ভ্যালু বসিয়েছি, মাইনাস করেছি, মাইনাস করার সময় একটা বুদ্ধি লাগিয়েছি, এটা 10 টু দি পাওয়ার 14 রেঞ্জে ছিল, কারণ 7 ইনটু 10 টু দি পাওয়ার 14 ছিল, ওটাকে 0.7 ইনটু 10 টু দি পাওয়ার 15 করে নিয়েছি। তো তাতে মাইনাস করতে সুবিধা হয়েছে, এখানে 0.5 এসেছে, 0.5 মানে হাফ, তো 6.626 কে হাফ করে দিয়েছি, 6.626 যেটা কিনা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, তো 6.626 কে হাফ করে দিলে হচ্ছে 3.313, আর 10 টু দি পাওয়ার টার্মটা হয়ে গেছে 10 টু দি পাওয়ার মাইনাস 19। ক্লিয়ার? তাহলে খুবই সহজ প্রবলেম। চলো পরেরটায় যাচ্ছি। এটাও দেখো ফটো ইলেকট্রিক এফেক্টেরই প্রবলেম। 2.0 ইনটু 10 টু দি পাওয়ার 16 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট একটি বিকিরণ করে নির্দিষ্ট ধাতুর পৃষ্ঠতল থেকে যে ফটো ইলেকট্রন নির্গত করে তার কাইনেটিক এনার্জি 1.25 ইনটু 10 টু দি পাওয়ার 16 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট বিকিরণ দ্বারা নিশ্চিত ফটো ইলেকট্রনের কাইনেটিক এনার্জি দ্বিগুণ। ধাতুটির সূচনা কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি নিউ জিরো ক্যালকুলেট করতে বলেছে। সো নিউ জিরো হচ্ছে আমাদের ক্যালকুলেট করতে বলেছে
তো আমরা কি করব, কাইনেটিক এনার্জির ফর্মুলাটাকে দেখে নিই, এক্ষুনি আমরা দেখেছি। সো কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হচ্ছে h ইনটু নিউ মাইনাস নিউ জিরো, রাইট? এটা হচ্ছে কাইনেটিক এনার্জির ফর্মুলা, এক্ষুনি আমরা সেটা বের করলাম, দেখলাম কেমন করে হয়। এবার এখানে দুটো সিনারিও বলেছে, কি কি সিনারিও? প্রথম সিনারিওতে বলছে যে ধাতু আছে, ধাতুর উপরে ফোটন এসে পড়েছে, এই ফোটনের ফ্রিকোয়েন্সি কত? ফোটন এসে পড়েছে h নিউ 1 ধরলাম, যেখানে নিউ 1টা বলে দিয়েছে 2 ইনটু 10⁻16 হার্টজ, ঠিক আছে? h নিউ 1 একটা ফোটন এসে পড়েছে, ফোটন এসে পড়েছে, তো কাইনেটিক এনার্জি হয়েছে, ইলেকট্রন বেরিয়েছে, সেই কাইনেটিক এনার্জিকে ধরলাম ke1। তাহলে আমার ইকুয়েশন দাঁড়াচ্ছে ke1 ইজ ইকুয়াল টু h ইনটু নিউ 1 মাইনাস নিউ 0, নিউ 0টা বের করতে হবে, ঠিক আছে? এই ফর্মুলাতে বসাচ্ছি ke1 ইকুয়াল টু h ইনটু নিউ 1 মাইনাস নিউ 0। সেকেন্ড সিচুয়েশন বলছে এখানেও একটা ফোটন এসে পড়েছে যার এনার্জি ডিফারেন্ট, ধরলাম h নিউ 2 এনার্জি, যেখানে নিউ 2টা বলছে এই সেকেন্ড এনার্জিটা, এই যে 1.25, নিউ 2 কত? নিউ 2 বলছে 1.25 ইনটু 10⁻16 হার্টজ, এটাও পড়েছে, তার জন্য আমার ইলেকট্রন বেরিয়েছে, সেই ইলেকট্রন বেরোনোর জন্য যে কাইনেটিক এনার্জি তাকে বলছি কাইনেটিক এনার্জি 2। তাহলে কাইনেটিক এনার্জি 2 এর ফর্মুলা কি দাঁড়াচ্ছে? কাইনেটিক এনার্জি 2 ইজ ইকুয়াল টু হচ্ছে h ইনটু নিউ 2 মাইনাস নিউ 0। এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলছে, কাইনেটিক এনার্জি 1 যেটা, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি 2 এর ডাবল। কোশ্চেন দেখো এটাই বলেছে যে প্রথম সিচুয়েশনে যে কাইনেটিক এনার্জি, সেকেন্ড সিচুয়েশনে কাইনেটিক এনার্জির থেকে প্রথমটা ডাবল, ঠিক আছে? সেকেন্ডের থেকে প্রথমটা ডাবল। তাহলে আমরা বলতে পারি এখানে কি, কোশ্চেন অনুযায়ী বলতে পারি কাইনেটিক এনার্জি 1 ইজ ইকুয়াল টু 2 ইনটু কাইনেটিক এনার্জি 2, এটা বলে দিয়েছে। সেকেন্ডটার কাইনেটিক এনার্জি ডাবল হচ্ছে প্রথমটা, সেকেন্ডটার কাইনেটিক এনার্জি ডাবল হচ্ছে প্রথমটা। তাহলে এখানে কি বসাই? h ইনটু নিউ 1 মাইনাস নিউ 0 বসাই, h ইনটু নিউ 1 মাইনাস নিউ 0 ইজ ইকুয়াল টু h ইনটু নিউ 2 মাইনাস নিউ 0। নিউ 0 বের করতে বলেছে আমাকে, h কাটলো, তাহলে নিউ 1 মাইনাস নিউ 0 ইকুয়াল টু নিউ 2 মাইনাস নিউ 0। এবার নিউ 1 নিউ 2 তো দেওয়াই আছে, এই তো নিউ 1 এই তো নিউ 2, ওকে? তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করে নিই আগে, নিউ 1 মাইনাস নিউ 0 ইজ ইকুয়াল টু নিউ 2 মাইনাস নিউ 0, নিউ 0 কে লেফটে নিয়ে আসছি, তাহলে দাঁড়াচ্ছে 2 নিউ 0, সরি, আর নিউ 0 কে লেফটে আনলে দাঁড়াও নিউ 1 মাইনাস নিউ 0 আর কোথাও কি ভুল করে ফেললাম, নিউ 1 মাইনাস নিউ 0 আর নিউ 2 মাইনাস নিউ 0, h কাট, ও সরি 2 ইনটু হবে, একটা 2 হবে তো সরি, ইনটু 2টা ভুলে গেছি দিতে, সেটাই ভুল হয়ে যাচ্ছিল মনে হচ্ছে। কাইনেটিক এনার্জি বসিয়েছি, কাইনেটিক এনার্জি 2টা বসিয়েছি h ইনটু নিউ 2 মাইনাস নিউ 0, কিন্তু সেটা তো 2 আছে না, ইনটু 2 হবে, 2 ফ্যাক্টরটা ভুলে গেছিলাম, সে ইনটু 2 আছে, ঠিক আছে? ইনটু 2 যদি থাকে তাহলে এটা হবে হচ্ছে 2 নিউ 2 মাইনাস 2 নিউ 0। এবারে নিউ 0 কে এদিকে নিয়ে আসছি, 2 নিউ 0 মাইনাস নিউ 0 ইজ ইকুয়াল টু 2 নিউ 2 মাইনাস নিউ 1। তাহলে এটা হচ্ছে নিউ 0 ইজ ইকুয়াল টু 2 নিউ 2, 2 ইনটু নিউ 2 কোনটা? 2 ইনটু নিউ 2 মানে হচ্ছে 1.25 টা, 1.25 ইনটু 10⁻16 মাইনাস নিউ 1 কোনটা? নিউ 1 হচ্ছে তোমার 2.0 ইনটু 10⁻16, তাহলে এটা কত? 2.50 ইনটু 10⁻16 মাইনাস 2.0 ইনটু 10⁻16, তাহলে হয়ে যাচ্ছে 0.5 ইনটু 10⁻16, 0.5 ইনটু দ্যাট ইজ 5 ইনটু 10⁻15, এটা হচ্ছে আমাদের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হার্টজ। দেখো ক্যালকুলেটর ছাড়াই কিন্তু প্রবলেম নেমে যাচ্ছে, এমন কিছু বিশাল ডিফিকাল্ট নয়। নিউ 1 নিউ 0 এইটা সিম্পলিফাই করেছি, দিয়ে সিম্পলিফাই করলে 2 নিউ 0 ইকুয়াল টু এলো, আর 2 নিউ 0 মাইনাস নিউ 0 হচ্ছে 2 নিউ 2 মাইনাস নিউ 1, নিউ 0 বেরিয়েছে, নিউ 0 বেরিয়েছে হচ্ছে 2 নিউ 2 মাইনাস নিউ 1, নিউ 2 এর ভ্যালু বসিয়েছি, নিউ 1 এর ভ্যালু বসিয়েছি, বাকিটা সিম্পলিফাইড ক্যালকুলেশনস হয়েছে। নিউ 1 নিউ 2 এর ভ্যালু বসিয়েছি, 10⁻16 কমন নিয়েছি, 2.5 থেকে 2 মাইনাস করেছি, যা এসছে সেটাই আনসার এসছে, ঠিক আছে? ক্লিয়ার? পরেরটা মুভ করছি। বলছে 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোকরশ্মি একটি ধাতব পৃষ্ঠে আপতিত হওয়ার ফলে ধাতব পৃষ্ঠ টোটাল 10⁻⁷ জুল শক্তি অর্জন করে। ধাতব পৃষ্ঠ তাহলে কতগুলি ফোটন আপতিত হয়েছিল? তো ধরলাম হচ্ছে টোটাল নাম্বার অফ ফোটন n, টোটাল নাম্বার অফ ফোটন ইজ ইকুয়াল টু n ধরলাম, তাহলে টোটাল এনার্জি কতটা এলো? টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু n ইনটু h নিউ, কারণ একটা ফোটনের এনার্জি কত? h নিউ হচ্ছে একটা ফোটনের এনার্জি, আমরা জানি একটা ফোটনের এনার্জি কত? একটা ফোটনের এনার্জি হচ্ছে h নিউ, তাহলে টোটাল এনার্জি কত হবে? n ইনটু h নিউ, কারণ টোটাল n খানা ফোটন এসছে ধরে নিয়েছি,
তাহলে টোটাল এনার্জি হচ্ছে n ইনটু h নিউ। কোশ্চেনে কি বলেছে, এই n ইনটু h নিউটাই বলেছে 10⁻⁷ জুল। কারণ কি বলেছে, অনেক অনেক ফোটন এসেছে, ফোটনটা এসেছে, অনেক অনেক ফোটন এসেছে, অনেক অনেক ফোটন এসে ধাতব পৃষ্ঠে পড়েছে, অনেক অনেক ফোটন এসে ধাতব পৃষ্ঠে যখন পড়েছে ইলেকট্রন বেরিয়েছে অবশ্যই, কিন্তু ধাতব পৃষ্ঠে যখন অনেক অনেক ফোটন এসে পড়েছে তখন টোটাল 10⁻⁷ জুল শক্তি শোষণ হয়ে গেছে। তাহলে একটা ফোটনের এনার্জি h নিউ, n সংখ্যক ফোটন থাকলে nh নিউ টোটাল এনার্জি, ওটাই ধাতব পৃষ্ঠ শোষণ করে নিয়েছে, মেটালটা শোষণ করে নিয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে, মেটালটা শোষণ করলে কত, ওই nh নিউ যেটাই কিনা 10⁻⁷ জুল বলে দিয়েছে কোশ্চেনে। ঠিক আছে, আচ্ছা এবারে তাহলে লিখতে পারি কি n ইনটু hc বাই ল্যামডা, নিউ এর জায়গায় লিখলাম c বাই ল্যামডা। ওকে, এবারে তাহলে এখান থেকে আমাকে ল্যামডাও জানি, আমি n টা বের করতে বলেছে, তাহলে n কি হবে, n হবে হচ্ছে 10⁻⁷ ইনটু ল্যামডা বাই hc। এবারে ল্যামডার জায়গায় ভ্যালু বসাও, ল্যামডা হচ্ছে 5000 অ্যাংস্ট্রম, যার মানে হচ্ছে 5000 ইনটু 10⁻⁻10 মিটার, যার মানে হচ্ছে 5 ইনটু 10⁻⁷ মিটার। ল্যামডা জানি, h ও জানি, c ও জানি, সব বসিয়ে দাও। 10⁻⁷ ইনটু ল্যামডা হচ্ছে 5 ইনটু 10⁻⁷ ডিভাইডেড বাই h হচ্ছে 6.626 ইনটু 10⁻34 ইনটু c হচ্ছে 3 ইনটু 10⁻, মিটারে আছে তো 8 মিটার পার সেকেন্ড, সবে মিটারে আছে, ল্যামডাও মিটারে আছে। ওকে, তো এবারে এটাকে সিম্পলিফাই করা তোমার কাজ, তুমি সিম্পলিফাই করে নেবে, আমি সিম্পলিফিকেশনের মধ্যে ঢুকবো না, একটু জাস্ট সিম্পলিফাই করে এটুকু করে দিতে পারি যে 5/6.626 ইনটু 3 এটাকে আলাদা করে দিলাম, আর 10⁻⁴ গুলোকে আলাদা করে দিলাম, ইনটু 10⁻, এখানে কত -14, 10⁻⁻14 -7 প্লাস 34 -8 কত হয় বলো, -14 আর 8, -14 আর 8 হচ্ছে 22 আর এখানে 34, দ্যাট ইজ 10⁻12 দাঁড়াচ্ছে। যদি এই কোথাও ভুল না হয়ে থাকে 10⁻12 হচ্ছে, আর বাকিটাকে এইটুকুকে তোমাকে ক্যালকুলেট করে সিম্পলিফাই করে নিতে হবে, এখানে আমার কিছু করার নেই। ওকে, তো এই 10⁻⁴ পোরশনটাকে 10⁻⁷, এটা উপরে এলে +34, ওটা 8 আছে, উপরে গেলে -8, এটা করলে আসছে 10⁻12। 7 7 14, 7 7 14, 14 আর 8 এ 22, 34 -22 করলে আসে 12, ঠিকই আছে। তো 10⁻12 এইটুকু সিম্পলিফাই করে দিয়েছি, বাকি কাজ তোমাদের কাজ করে ফেলবে আশা করছি, কোনো অসুবিধা হবে না বলে মনে করছি। পড়াশোনা করলে হওয়ার কথা নয়, না করলে তো সবই অসুবিধার, কি করা যেতে পারে। চলো, হাইড্রোজেনের বর্ণালীতে বামার সারি, হাইড্রোজেন বর্ণালী মানে রিডবার্গ ইকুয়েশনে চলে এসেছি। সো রিডবার্গ কি বলছে, হাইড্রোজেনের বর্ণালীতে বামার সারি H আলফা ও H ডেল্টা তরঙ্গ দৈর্ঘ্য গণনা করো। ওকে, চলো দেখা যাক। সো রিডবার্গ ইকুয়েশনটাকে লিখে নি। তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলেছে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু হয় 1 বাই নিউ বার, আর রিডবার্গ ইকুয়েশন হচ্ছে নিউ বার ইজ ইকুয়াল টু রেড বার কনস্ট্যান্ট ইনটু জেড স্কয়ার ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। এটা হচ্ছে রিডবার্গ ইকুয়েশন। এবার হাইড্রোজেন অ্যাটম এর মানে z এর ভ্যালু হচ্ছে 1। ওকে, আচ্ছা এবারে বামার সারি, বামার সিরিজ মানে কোথায় ব্যাক করছে, বামার সিরিজ মানে নিচে n1 হচ্ছে 2 তে ব্যাক করছে, n1 কত, n1 হচ্ছে 2 তে ব্যাক করছে। এবারে যদি 3 থেকে ব্যাক করে তখন যে লাইনটা হয় সেটাকে H আলফা লাইন বলে। তাহলে H আলফা লাইনের জন্য n2 কত, H আলফা লাইনের জন্য n2 হচ্ছে 3 H আলফা লাইনের জন্য, ঠিক আছে, n2 হচ্ছে 3 H আলফা লাইনের জন্য। তাহলে নিউ বার কত হচ্ছে, নিউ বার ইজ ইকুয়াল টু হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট 109678 ইনটু 1 স্কয়ার ইনটু 1/2 স্কয়ার মাইনাস 1/3 স্কয়ার। এবারে বাকি সিম্পলিফাই করার দায়িত্ব তোমার। কত আসছে, এটা হচ্ছে, এটাকে করে দিতে পারি, এটা হচ্ছে 1/4 মাইনাস 1/9, 1/4 মাইনাস 1/9 করলে আসে 36 হচ্ছে এলসিএম, লসাগু হচ্ছে 36, তাহলে 9 মাইনাস 5, 1/9, 1/4 মানে ওখানে হচ্ছে 1/4 মানে হচ্ছে 9 মাইনাস 1/9 মানে হচ্ছে 4 মানে 5/36। সো সিম্পলিফাই করলে আসে 5/36 ইনটু 10 109677 বা 78 সেন্টিমিটার ইনভার্স, এটা হয়ে গেল নিউ বার। এবার এর অনন্যক বা রেসিপ্রোকাল করলে ল্যামডা পাবে। তাহলে ল্যামডা কত দাঁড়াচ্ছে, H আলফা লাইনের ল্যামডা দাঁড়াচ্ছে হচ্ছে এর ঠিক উল্টো 1 বাই নিউ বার, দ্যাট ইজ
36 বাই 5 ইন্টু 109678 সেন্টিমিটার। তুমি বলবে ওরে বাবা স্যার এত বড় বড় ক্যালকুলেশন আমি কি করে করবো, আমি তো জানি না কি করে তুমি এসব বড় বড় ক্যালকুলেশন করবে। ক্লাস 5 6 7 8 এসব ক্যালকুলেশন না পারলে এমনি পড়াশোনা তোমার ছেড়ে দেওয়া উচিত। সো একদম কান্নাকাটি করো না যে এই সমস্ত বড় বড় ক্যালকুলেশন তুমি কেমন করে করবে, আমিও জানি না তুমি কেমন করে করবে এই সমস্ত বড় বড় ক্যালকুলেশন। তোমাকে 5 6 7 8 এর বই আবার ধরতে হবে, তবে তুমি এই সমস্ত ক্যালকুলেশন করতে পারবে, না হলে পারবে না। 5 6 7 8 ধরো, আবার না পারা থাকলে, না জানা থাকলে কান্নাকাটি করে কোনো লাভ নেই। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের, এটা হয়ে গেল হচ্ছে আমাদের এইচ আলফার জন্য। আচ্ছা এইচ গামার জন্য কি হবে? এইচ গামা লাইন, এইচ গামা সরি এইচ ডেল্টা, এইচ ডেল্টার জন্য n2 কত? এইচ ডেল্টা লাইন হলে n2 হবে হচ্ছে 6, 6 থেকে 2 তে ব্যাক করলে তখন বলে এইচ ডেল্টা 6 থেকে 2। তাহলে তখন রিডবার্গ ইকুয়েশন কি হচ্ছে? নিউ বার ইজ ইকুয়াল টু রিডবার্গ কনস্ট্যান্ট 109678 ইনটু 1 স্কয়ার ইনটু 1 বাই 2 স্কয়ার মাইনাস 1 বাই 6 স্কয়ার। এটা সিম্পলিফাই করলে কত আসছে? 1 বাই 6 মানে 36, এটা 4, 4 মানে হয়ে যাচ্ছে 9 মাইনাস 1 দ্যাট ইজ 8 বাই 36। 8 বাই 36 এ কাটাকাটি করলে আসে 109678 ইনটু এটা হয়ে যাচ্ছে 8 বাই 36, 4 দিয়ে কাটছি, 4 2 4 9 2 বাই 9, 4 2 8 4 9 36, 2 বাই 9 দ্যাট ইজ 2 বাই 9 ইনটু 109678 সেন্টিমিটার ইনভার্স। এটা হয়ে গেল তোমার নিউ বার। নিউ বার পেয়ে গেলাম, তাহলে এবার এখান থেকে আরামসে নিউ বার পেয়ে গেলাম। এবার এখান থেকে জাস্ট উল্টে দেবে, তাহলে তুমি পেয়ে যাবে হচ্ছে, তাহলে ল্যামডা এইচ ডেল্টা হয়ে যাবে হচ্ছে, উল্টে দিচ্ছি 9 বাই 2 ইন্টু 109678 ইউনিট হচ্ছে সেন্টিমিটার। তো তোমাকে এই ক্যালকুলেশন তোমাকেই করতে হবে, আমার কিচ্ছু করার নেই। না জানা থাকলে আবার 5 6 7 8 এর পাটিগণিত খুলে বসো, অ্যারিথমেটিক খুলে বসো, আর কি করবে। চলো পরেরটা মুভ করছি। হাইড্রোজেনের স্পেকট্রামে বামার সারির যে রেখাটি তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে সেই রেখাটাকে শনাক্ত করতে বলছে, মানে কোনখান থেকে কোনখানে ইলেকট্রনটা জাম্প করছে সেই রেখাটাকে জানতে বলছে। তো আমরা তাহলে দেখি নিউ বারটাকে বের করে নিই। তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে 1 বাই ল্যামডা, তাই তো? সো 1 বাই ল্যামডা মানে হচ্ছে নিউ বার, হাইড্রোজেন অ্যাটম মানে জেড হচ্ছে 1, তাহলে নিউ বার ইজ ইকুয়াল টু রিডবার্গ ইনটু জেড স্কয়ার ইনটু 1 বাই n1 স্কয়ার। n1 হবে হচ্ছে বামার মানে n1 হচ্ছে 2, 1 বাই n2 স্কয়ার, n2 টাই বের করতে দিয়েছে বেসিক্যালি। ওকে, তাহলে 1 বাই ল্যামডা কত? 1 বাই 4.863 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে রিডবার্গ হচ্ছে 109677 into 1 square into 1 by 2 square minus 1 by n2 square। n2 টাই বের করতে দিয়েছে, কি করব? n2 টাকে তো বের করতে দিয়েছে, তাহলে কি করব? তাহলে 1 by lambda তো পেয়ে গেছি, কি পেয়ে গেছি? lambda পেয়ে গেছি, lambda তো দিয়ে দিয়েছে। তাহলে এবার এটাকে আমরা কি করছি? ক্রস মাল্টিপ্লাই করে এদিকে নিয়ে চলে আসছি। তাহলে 1 by 4.863, আচ্ছা এটাকে 10 টু দি পাওয়ারটাকে উপরে তুলে দিচ্ছি, 10 টু দি পাওয়ার 5 করে দিলাম, এটাকে নিচে নিয়ে আসছি, ইনটু রিডবার্গটাকে নিচে নিলাম, 109677 ইজ ইকুয়াল টু 1 বাই 4 মাইনাস 1 বাই n2 স্কয়ার। তাহলে এখান থেকে 1 বাই n2 স্কয়ার কত বেরোবে? 1 বাই n2 স্কয়ার বেরোবে। এটাকে ওদিকে নিয়ে গেলাম, ওটাকে এদিকে নিয়ে এলাম, 1 বাই 4 মাইনাস 10 টু দি পাওয়ার 5 বাই এই পুরোটা 4.863 ইনটু 109677। ঠিক আছে, তাহলে এখান থেকে n2 তোমাকে বের করে নিতে হবে। আশা করি n2 এখান থেকে তোমার বের করতে কোনো অসুবিধা হবে না। যেটা n2 বেরোবে, n2 এখান থেকে বেরিয়ে গেল, তার মানে n2 তে ছিল ইলেকট্রনটা বামার সারি, তাই n1 এ ফেরত এসেছে, n1 হচ্ছে 2। এই রেখাটাকেই শনাক্ত করতে বলা হয়েছে। কোন রেখাটা? মানে রেখাটা মানে হচ্ছে n2 এর ভ্যালু কত, এটাই জিজ্ঞেস করা হয়েছিল। তুমি এখান থেকে বের করে দিচ্ছ যে রেখাটা কোনটা, যে n2 এর ভ্যালু যেটাই বেরোচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করবে। এই ক্যালকুলেশন তো তোমাকেই করতে হবে, যে 1 বাই 4 মাইনাস 10 টু দি পাওয়ার 5 বাই দিস মাচ, এটা হচ্ছে 1 বাই n2 স্কয়ার। 1 বাই n2 স্কয়ার বেরোলো, তাকে আবার বর্গমূল করবে, 1 বাই n2 স্কয়ার করলে তাকে আবার অনুন্নত করবে, রেসিপ্রোকাল করবে, উল্টে দিতে হবে। সো 1 বাই n2 স্কয়ার কে আবার উল্টে দিলে বেরোবে হচ্ছে
তো এটাকে এখনই উল্টে দিতে পারো, বা যাই হোক 1/n2 স্কয়ার কে উল্টে দিলে বেরোবে হচ্ছে n2 স্কয়ার, n2 স্কয়ার কে আবার বর্গমূল করলে রুট ওভার করলে বেরোবে n2। সো n2 এর যে ভ্যালুটা বেরোবে সেটা হচ্ছে n2 এর ভ্যালু। এবারে n2 এর ভ্যালু n1 = 2, তাহলে n2 যেটাই হলো না কেন সেইখান থেকে n1 = 2 এইখানে ফেরত আসাটাই হচ্ছে সেই রেখাটা যেটাকে কিনা শনাক্ত করতে বলা হয়েছে। অর্থাৎ ইলেকট্রন যদি n2 যাই বেরোলো সেখান থেকে n1 = 2 তে ফেরত আসে, তাহলে যে ফোটন নির্গত হয় সেই ফোটনটাকেই শনাক্ত করতে বলা হয়েছে। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে লাইম্যান সারির রেখাগুলির হ্রস্বতম দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। লাইম্যান সারির হ্রস্বতম দীর্ঘতম আগে দেখে নি। যদি এনার্জি গ্যাপ কম থাকে, লাইম্যান সারি মানে n1 হচ্ছে 1, n2 ধরলাম 2 আছে, সো এখানে এনার্জি গ্যাপটা কম। এনার্জি গ্যাপ যদি কম থাকে, এনার্জি ইজ ইকুয়াল টু হচ্ছে h নিউ, তাই তো? h নিউ মানে হচ্ছে hc/ল্যামডা, তার মানে এনার্জি গ্যাপ আর ল্যামডা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। তার মানে এনার্জি গ্যাপ যদি কম হয় তার মানে সেটা তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, আর এনার্জি গ্যাপটা যদি বেশি হয় তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। এটা আমরা এখান থেকে বুঝতে পারছি। এনার্জি গ্যাপ কম হলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এনার্জি গ্যাপ বেশি হলে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। কারণ দেখতেই পাচ্ছি এনার্জি গ্যাপ মানেটা কি, n2 লাইম্যান মানে হচ্ছে n1 = 1 আর n2 = 2 থেকে এলে লাইম্যানেরই হচ্ছে সেটা, তাই তো? তো এনার্জি গ্যাপ এখানে সব থেকে কম, তাই না? 2 থেকে 1 এখানেই তো এনার্জি গ্যাপ সব থেকে কম, তো 2 থেকে 1 এনার্জি গ্যাপ এখানে সব থেকে কম, এবং এখানেই হচ্ছে তোমার ল্যামডা সব থেকে বেশি, দীর্ঘতম যেটা হবে লংগেস্ট। আর যেখানে এনার্জি গ্যাপ অনেক বেশি, এনার্জি গ্যাপ অনেক বেশি মানে সেখানে ল্যামডা সব থেকে কম হবে। এনার্জি গ্যাপ অনেক বেশি মানে একদম অসীম, ইনফাইনাইট থেকে 1, ইনফাইনাইট থেকে 1 যদি হয় তাহলে সেটা হবে হচ্ছে তোমার ইনফাইনাইট থেকে 1 অবধি আসছে, তখন সেটা হবে হচ্ছে তোমার ইনফাইনাইট থেকে 1, সেখানে ম্যাক্সিমাম এনার্জি গ্যাপ মানে তখন হচ্ছে ল্যামডা সব থেকে ছোট। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি লাইম্যান মানে তো, আচ্ছা এটাকে n2 লিখে রাখছি আপাতত, এটাকে তো n2 লিখে রাখছি আপাতত, n1 = 1 n2 থেকে ফেরত আসছে। এবার যদি এনার্জি গ্যাপ ম্যাক্সিমাম হয় তখন n2 টা হচ্ছে ইনফাইনাইট, আর এনার্জি গ্যাপ যদি মিনিমাম হয় তখন n2 টা হচ্ছে 2 থেকে 1 এ আসছে, 2 থেকে 1 এনার্জি গ্যাপ মিনিমাম, তখনই ল্যামডা ম্যাক্সিমাম। আর ইনফাইনাইট থেকে 1 এ আসছে এনার্জি গ্যাপ ম্যাক্সিমাম, তখনই ল্যামডা মিনিমাম। আমাকে ল্যামডা মিনিমাম আর ল্যামডা ম্যাক্সিমামটা বের করতে দিয়েছে ওয়েভলেংথ বা তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, তাহলে আমরা কি করব, আমরা এখন এই সিচুয়েশনের জন্য তাহলে আমরা ল্যামডা মিনিমাম বের করতে পারি। ল্যামডা মিনিমাম বা রিডবার্গ ইকুয়েশন ইউজ করলে বলতে পারি 1/λ মিনিমাম, যেটা কিনা নিউ বার হচ্ছে, সেই নিউ বার ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, রিডবার্গ ইকুয়েশন ইনটু জেড স্কয়ার তো থাকছেই, ইনটু 1/n1 স্কয়ার, লাইম্যানের জন্য n1 টা 1 মাইনাস 1/n2 স্কয়ার, n2 টা হচ্ছে তোমার ইনফাইনাইট। ল্যামডা মিনিমাম এখান থেকে বেরোবে আর হচ্ছে 109677 ইনটু জেড স্কয়ার হচ্ছে 1 স্কয়ার, ইনটু এটা হচ্ছে 1/1 স্কয়ার মাইনাস 1/ইনফাইনাইট স্কয়ার। তো এটা তো 1 - 0 দ্যাট ইজ 1 হয়ে যাচ্ছে, সো এটাই থাকছে। সো 1/λ মিনিমাম থাকছে হচ্ছে 109677 সেন্টিমিটার ইনভার্স। তাহলে ল্যামডা মিনিমাম যেটা কিনা মিনিমাম জানতে চাইছে, এর রেসিপ্রোকাল বা ইনভার্স হয়ে গেল 1/109677 সেন্টিমিটার ইনভার্স। এটা হয়ে গেল ল্যামডা মিনিমাম, মিনিমাম ল্যামডা। এবারে চলে আসছি যখন ডেল্টা মিনিমাম তখন ল্যামডা ম্যাক্সিমাম। এই সিচুয়েশন হচ্ছে ল্যামডা ম্যাক্সিমাম, দ্যাট ইজ 1/λ ম্যাক্স ইজ ইকুয়াল টু হচ্ছে নিউ বার, ইজ ইকুয়াল টু হচ্ছে নিউ বার, এবং এই নিউ বার ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে, নিউ বার ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে 1r ইনটু জেড স্কয়ার ইনটু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার, রাইট? তাহলে এখান থেকে এবারে তাহলে কি হচ্ছে, আর হচ্ছে 109677 ইনটু 1 স্কয়ার
ইন্টু 1/1 স্কয়ার মাইনাস 1/2 স্কয়ার, কারণ এখানে n2 হচ্ছে 2, n2 হচ্ছে 2, তাহলে এটা 1 মাইনাস 1/4, তাহলে 3/4 হয়ে যাচ্ছে। তাহলে 3/4 ইন্টু 109677 সেন্টিমিটার ইনভার্স, এটা হয়ে গেল 1/λ ম্যাক্স। তাহলে ল্যামডা ম্যাক্স কত? এর রেসিপ্রোকাল 4/3 ইন্টু 109677 সেন্টিমিটার ইনভার্স। তাহলে ল্যামডা মিনিমাম বেরিয়েছে, ল্যামডা ম্যাক্সিমাম বেরিয়েছে। আচ্ছা, তোমাকে জিজ্ঞেস করতে পারতো ল্যামডা মিনিমাম আর ল্যামডা ম্যাক্সিমামের অনুপাত বের করে দাও, তো তুমি এখান থেকে এদের মধ্যে অনুপাত বের করতে পারতো। অনুপাত বের করতে গেলে এই 109677 ফ্যাক্টরটা কাটাকাটিও হয়ে যাবে। তো যদি এখান থেকে বলতো অনুপাত বের করে দাও, তাহলে কি করতাম? তাহলে করতাম হচ্ছে ল্যামডা রেশিও বের করে দাও। ল্যামডা মিন বাই ল্যামডা ম্যাক্স ইজ ইকুয়াল টু, ল্যামডা মিন হচ্ছে 1/109677, ল্যামডা ম্যাক্স হচ্ছে 4/3 ইন্টু 109677, তাই তো? 4/3 ইন্টু 109677, তাহলে 109677টা কেটে যেত, ওপরে 3 চলে যেত, তো অনুপাত হয়ে যেত 3:4। অনুপাত যদি বের করতে, যদিও বের করতে বলেনি এখানে, বাট বের করতে বললে 3:4 হয়ে যেত। আশা করছি তাহলে তোমার মাথায় পুরোপুরি ঢুকে গেছে কেমন করে প্রবলেম গুলো করতে হচ্ছে। যে লাইম্যান সিরিজের রস্যতম মানে মিনিমাম ল্যামডা বের করতে বলেছে, আর দীর্ঘতম মানে ম্যাক্সিমাম ওয়েভলেংথ, ম্যাক্সিমাম ল্যামডা বের করতে বলেছে। এবার মিনিমাম ল্যামডা কখন হবে? যখন এনার্জিটা হচ্ছে ম্যাক্সিমাম, তখন হচ্ছে মিনিমাম ল্যামডা। তো রিডব্যাক বসিয়েছি অ্যাকর্ডিংলি। এনার্জি ম্যাক্সিমাম মানে লাইম্যান মানে n1 তো 1, কিন্তু n2 টা হবে একদম ইনফাইনাইট। আর যখন মিনিমাম এনার্জি, তখন n2 টা হবে 2 থেকে 1 এ মিনিমাম এনার্জি হলো ল্যামডা ম্যাক্সিমাম। তো ল্যামডা ম্যাক্স এখান থেকে বেরিয়ে গেছে। ওকে, তাহলে আশা করছি তোমার মাথায় ঢুকে যাচ্ছে যে কেমন করে আমাদের এই সমস্ত প্রবলেম গুলো কিন্তু সলভ করতে হবে, রাইট? ওকে, তো তাহলে একদম আমাদের বোর্ডস এর আগে পর্যন্ত, বোর্ডস আজকে ঢুকছি না, ঠিক আছে? বোর্ডস এর আগে পর্যন্ত আমরা নিউমেরিক্যাল গুলো সলভ করলাম। এরপরে একটা নিউমেরিক্যালের ক্লাস আসবে যেখানে কিনা আমরা বোর্ডস এর নিউমেরিক্যাল, বোর্ডস বেসড যে সমস্ত নিউমেরিক্যাল আছে, সঙ্গে ডি ব্রগলি হাইজেনবার্গ, এই পার্টটাকে শেষ করব। আজকে আমরা তিনটে টপিক কভার করেছি। একদম শুরুতে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সি ইকুয়াল টু নিউ ল্যামডা। তারপরে দেখলাম ফটোইলেকট্রিক এফেক্ট, বালক তড়িৎ ক্রিয়া, তার অঙ্ক, এবং এখন আমরা দেখলাম রিডব্যাক ইকুয়েশন, হাইড্রোজেনের স্পেকট্রামের অঙ্ক। এরপরে যে দুটো টপিক দেখবো, তিনটে টপিক দেখবো, সেটা কি আছে? সেটা একটা হচ্ছে তোমার থাকবে হচ্ছে কি থাকবে বলতো, ভুলে গেলাম, বোর থিওরি, ঠিক আছে? সেকেন্ডটা থাকবে হচ্ছে ডি ব্রগলি, আর একটা থাকবে হচ্ছে হাইজেনবার্গ। এই তিনটে হলে আমাদের মোটামুটি নিউমেরিক্যাল শেষ হবে। সেটা আজকে টপিকে লম্বা করছি না, অঙ্ক মাথায় ঢোকাতে টাইম লাগবে। ভালো করে প্রপারলি মাথায় ঢোকা অঙ্কগুলো প্র্যাকটিস করে, একটা একটা করে ক্যালকুলেশন ভালো করে প্র্যাকটিস করো। দেখতেই পাচ্ছ ডিফিকাল্ট ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন ভালো করে প্র্যাকটিস করো, দিয়ে মাথায় ভালো করে বসিয়ে নাও। আমরা এরপরে আবার নেক্সট উইকে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের সেকেন্ড নিউমেরিক্যালের পার্ট নিয়ে চলে আসবো। একটু থাকো তোমরা। লক্ষ্য ভেদ। থ্যাংক ইউ, গুড নাইট, টাটা, টেক কেয়ার এন্ড বাই বাই।